আপনারা শুনছেন অডিও সাসপেন্স স্টোরি। অডিও সাসপেন্স স্টোরিতে আজ আপনার জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কেকড়াডিহির বৃত্তান্ত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে শুরু করা যাক। ট্রেন যদি প্রচণ্ড লেট করে রাত দুপুরে কোনো নিঝুম ছোট স্টেশনে গিয়ে পৌঁছয় এবং সেই স্টেশনের নাম যদি হয় কেকড়াডিহি, তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা হয়তো ব্যাখ্যা করে বলার দরকার হয় না। তক্ষুনি সব বৃত্তান্ত আঁচ করা চলে। কেকড়াডিহিতে আমার এক পিস্তুত দাদা সেচ দপ্তরে ইঞ্জিনিয়ার, কাজেই তার একটি সরকারি জিপ গাড়িও আছে। কিন্তু আগে থেকে খবর দিয়ে কোথাও যাওয়া আমার অভ্যাসে নেই। পুজোর ছুটিতে কোথাও যাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ কেকড়াডিহির কথা মনে পড়েছিল এবং তক্ষুনি বেরিয়ে পড়েছিলুম কাঁধে ব্যাগ ঝুলিয়ে। ভেবেছিলুম হঠাৎ গিয়ে পড়ে গেনুদাকে চমকে দেব, কিন্তু উল্টে আমি নিজেই ভীষণ চমকে গেলুম যখন স্টেশন মাস্টার বললেন, কেকড়াডি এই স্টেশনের নাম বটে, তবে লোকালিটি এখান থেকে কমপক্ষে মাইল 3 দূরে। স্টেশন মাস্টার মুচকি হেসে আরো বললেন, দিব্যি তো জ্যোৎস্না ফুটে আছে, তাকিয়ে দেখুন না চারপাশে, কোথায় আছেন একেবারে নির্বাসনে। চারদিকে আর কোনো বাড়িঘর নেই। জ্যোৎস্নায় দেখলুম কাছে ও দূরে কয়েকটা তাল গাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম বিশাল এক মাঠের মাঝখানে এই স্টেশন। বললাম, তাহলে তো ভারী বিপদে পড়া গেল। তা বলতে পারেন বটে। স্টেশন মাস্টার একটু গম্ভীর হয়ে বললেন, বিপদ আপনার যেমন তেমনি আমারও কম নয়। অবাক হয়ে বললাম, আপনার কি বিপদ? স্টেশন মাস্টার এক চোখ লণ্ঠনের দম একটু বাড়িয়ে দিয়ে বললেন, বিপদ বই কি, কোয়ার্টারে গিয়ে যে শুয়ে পড়বো তার উপায় নেই, জ্বালিয়ে মারবে, তাই স্টেশনেই রাত কাটাতে হয় আমাকে। জ্বালিয়ে মারবে? কে? এই এত কথায় আপনার কাজ কি মশাই? বলে স্টেশন মাস্টার স্টেশন ঘরে চলে গেলেন। তারপর ভেতর থেকে দরজা আটকে দিলেন। এগিয়ে গিয়ে বললাম, শুনুন ও দাদা, শুনুন না। ভিতর থেকে বিরক্ত স্টেশন মাস্টার বললেন, শোনাশুনি সময় নেই মশাই, এক্ষুনি ওরা এসে পড়বে, ঘুমোতে দেবে না, স্টেশনে থেকেও রেহাই নেই। এতক্ষণে খালাসি বা পয়েন্টসম্যান যেই হোক খুক খুক করে কাশতে কাশতে ঘরের বারান্দায় এলো। তার হাতেও একটা রেল লণ্ঠন। লণ্ঠনটার দম কমিয়ে বারান্দার একটা সিন্দুকের ওপর পা ছড়িয়ে সে শুয়ে পড়ল। স্টেশন মাস্টারের ব্যাপার স্যাপার দেখে ভড়কে গিয়েছিল। লোকটাকে ডাকলুম, এই যে দাদা, শুনছেন? ও দাদা। তার নাক ডাকা শুরু হয়ে গেল, কোনো সাড়াই পাওয়া গেল না। কেকড়াডি স্টেশনে দেখছি সবই অদ্ভুত, কিন্তু তার চেয়ে বিরক্তকর মশা। মশার কামড়ে অস্থির হয়ে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো। সেখানেও ঝাঁকে ঝাঁকে মশা আমাকে ছিঁড়ে খেতে থাকলো। তখন মরিয়া হয়ে ঠিক করলুম 3 মাইল রাস্তা হেঁটেই কেকড়াডিহি চলে যাব। জ্যোৎস্না রাতে হাঁটতে অসুবিধা হবে না। স্টেশনের নিচের চত্বর পেরিয়ে পিছলের রাস্তা পাওয়া গেল। তারপর দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। আমার সাড়া পেয়ে সে ঘুরে দাঁড়িয়ে বলল, কে? বললুম, আমি কলকাতা থেকে আসছি। কেকড়াডিহিতে আমার পিস্তুত দাদা ইরিগেশন ইঞ্জিনিয়ার। ট্রেন লেট করে পৌঁছে বড্ড বিপদে পড়ে গেছে। তাই লোকটি আমাকে থামিয়ে দিয়ে বলল, বুঝেছি, আমারও একই অবস্থা, আমিও কলকাতা থেকে আসছি। খুব খুশি হয়ে বললুম, তাহলে চলুন না, দুজনে গল্প করতে করতে হাঁটি। হাঁটবার দরকার হবে কি? লোকটি ঘর ঘর করে অদ্ভুত হাসলো। একটু অপেক্ষা করুন, এক্ষুনি আব্দুলের রিকশা এসে যাবে। আরো খুশি হয়ে বললুম, বাহ, তাহলে তো ভালোই। হ্যাঁ ভালো,
তবে একটু আধটু মন্দও বলতে পারে। কেন বলুন তো? আব্দুল তার রিক্সোয় মরা বয়ে শ্মশানে পৌঁছে দেয়। তাতে কি, আমরা তো মরার সঙ্গে এক রিক্সয় যাচ্ছি না। লোকটি চাপা স্বরে বলে উঠল, কিছু বলা যায় না। এই যে আপনিও আব্দুলের রিক্সোয় যাবেন, আপনি যে মরা নন তার গ্যারান্টি দিচ্ছে কে? লোকটি তো বেজায় রসিক। হাসতে হাসতে বললুম, আরে সে গ্যারান্টি আমি দিতে পারি। আমি একেবারে জ্যান্ত মানুষ, জলজ্যান্তও বলতে পারেন। আমার গ্যারান্টি আমি কিন্তু দিতে পারছি না মশাই। তার মানে আপনি মরা? হেসে অস্থির হয়ে বললুম, মরা কখনো কথা বলে? মরা কি এমনি দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করে? লোকটি গম্ভীর স্বরে বলল, কেকড়াডিহিতে মরা ও জ্যান্ত মানুষের মধ্যে কোনো তফাৎ নেই। একটু আগে আব্দুল একটা মরা শ্মশানে নিয়ে গেল। মরাটা আমাকে দেখে বলে গেল, ভালো তো দাদা, তাহলেই বুঝুন। লোকটি সত্যিই তুখোর রসিক, নিজে একটু হাসছে না, অথচ এমন সব কথা বলছে যা শুনে না হেসে পারা যায় না। বললুম, একটু আগে স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হলো। ভদ্রলোক বলছিলেন কোয়ার্টারে রাত বিরেতে শুতে গেলে কারা নাকি জ্বালায়। মরারাই জ্যান্ত মানুষের মতো ওর পেছনে লাগে তাহলে। ঠিক ধরেছেন, স্টেশনের ওপাশেই তো শ্মশান। লোকটা ফোঁস করে শ্বাস ছেড়ে আবার বলল, আব্দুল এতক্ষণে আসছে, বাঁচা গেল। জ্যোৎস্নায় কালো হয়ে একটা সাইকেল রিক্সা এগিয়ে আসছিল। কোনো আলো নেই, একবার চাপা ভেঁপু বাজলো শুধু। কাছাকাছি এলে লোকটি বলল, আয় ভাই আব্দুল, এই দেখ আর একজন প্যাসেঞ্জার পেয়ে গেলি, কেমন তোর পুষিয়ে যাবে এবারে। আব্দুল রিক্সা থামিয়ে আমার উদ্দেশ্যে বলল, 5 টাকা লাগবে বাবু। রাজি হয়ে গেল। দুজনে রিক্সায় উঠে বসলে আব্দুল প্যাডেলে চাপ দিল। রিক্সার চাকা গড়াতে থাকলো। আমার সঙ্গী বলল, মরাটা কাদের রে আব্দুল? আব্দুল বলল, রায়পুরের পাঁচু, ক্রান্তিক হয়েছিল। ওদিকে তান্ত্রিকেদের যা অবস্থা, রোজ একটা দুটো করে যাচ্ছে মুখুজ্জে মশাই। বেশ রসিক মানুষ বটে। ঠিক ঠিক করে হেসে বলল, তুইও তো গিয়েছিলি বাবা। আগে। আব্দুল রিক্সাওয়ালা সায় দিল। তো আপনার কি অবস্থা বলুন শুনি, মুখুজ্জে মশাই বললেন। আমার আর কি বলবো, জামাই মেডিকেলের ডাক্তার, অনেক চেষ্টা চরিত্র করলো কিন্তু কাজ হলো না। সবই কপালের লেখন মুখুজ্জে মশাই। কিছু বুঝতে না পেরে বললাম, কি হয়েছিল আপনার? আবার কি, ওই আন্তরিক। মুখুজ্জে মশাই শ্বাস ছেড়ে বললেন। তারপর আমার দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছিল শুনি? অবাক হয়ে বললুম, আমার কি হবে? আহা, কিছু না হলে এই তাজা তরুণ বয়সে টেসে গেলেন কি করে? টেসে গেলুম মানে? মুখুজ্জি মশাই খিক খিক করে অদ্ভুত হেসে বললেন, ও আব্দুল, কথা শোন, এখনো লুকো ছাপা করছে, দেখেছিস? আব্দুল বলল, নতুন টাসা বডি তো, তাই বলতে একটু লজ্জা হচ্ছে, পরে নিশ্চয়ই বলবে। হকচকিয়ে গিয়ে বললুম, ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না তো। দুজনেই খিক খি খ্যাক খ্যা হাসতে থাকলো। রাস্তার দুধারে কালো হয়ে আছে ধানের ক্ষেত, দূরে ঘন কুয়াশা, কোথাও তাল গাছের সারি, চাঁদটা জ্যোৎস্না ছড়াচ্ছে সামনে। তারপর কোথায় শেয়াল ডাকতে লাগলো। এতক্ষণে কেমন একটু ভয় ভয় আচ্ছন্নতা চেপে ধরল। মুখুজ্জে মশাই হঠাৎ বললেন, রোককে রোককে, আব্দুল এখানেই নামিয়ে দে। আব্দুল রিক্সা থামিয়ে বলল, আগে এখানে নামবেন কেন? মুখুজ্জে মশাই নেমে বললেন, ওই ছাদিম গাছটা দেখছিস, এটা আমার বরাবরই পছন্দ, এখানেই ডেরা করা যাক। কি তখন বললেন, কুঠিবাড়ির জঙ্গলে কটা ভালো গাছ দেখে রেখেছেন? না রে, থাক। মুখুজ্জে মশাই নরম গলায় বললেন, শেওড়া গাছে বড্ড পেঁচার জ্বালাতন, সারা রাত্রির ক্যাও ক্যাও করে জ্বালিয়ে মারে। বরং ছাদিম গাছটা
সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ছাদিম গাছটার ওপর থেকে কে বলে উঠল, এখানে হবে না, এখানে হবে না, আগে গিয়ে দেখ। মুখুজ্জি মশাই গর্জে উঠলেন, কোন বেটা রে? বাপের সম্পত্তি পেয়েছিস? ওটা আমার দেখে রাখা গাছ, তা জানিস? নাম বলছি হতভাগা। ছাদিম গাছের দিকে উনি দৌড়ে গেলেন। তারপর ধস্তাধস্তি হইচই বেঁধে গেল। এই 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 ছেড়ে দে, ছেড়ে দে বলছি, এই এই ছেড়ে দে। এলাম, এই 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 ছেড়ে দে। গাছের ডালপালা বেজায় নড়তে থাকলো। আব্দুল জোরে রিকশা চালিয়ে দিল। তফাতে গিয়ে বলল, মরুককে ওরা ঝামেলা করে, চলুন স্যার, আপনাকে বরং কুঠিবাড়ির ওখানে নিলিবিলি তাল গাছের ওখানে পৌঁছে দিই। মনের সুখে থাকবেন, জ্যোৎস্না রাত্রি ঠ্যাং ঝুলিয়ে মনের সুখে গান গাইবেন, বাধা দেওয়ার কেউ নেই। এতক্ষণে সব বুঝে গেছি, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না। আব্দুলের রিকশা এবার খুব বেগে চলছে। একটু পরে মরিয়া হয়ে ডাকলুম, আব্দুল, আব্দুল। বলুন স্যার। দেখো ভাই আব্দুল, তোমাদের বড্ড ভুল হয়েছে। কি ভুল স্যার? আমি একজন জ্যান্ত মানুষ। হাসির চোটে আব্দুলের রিকশার গতি কমলো। সে বলল, সে তো আমারও মনে হয় স্যার। আসলে ব্যাপারটা বুঝতে দেরি লাগে কি না? যেমন এই দেখুন না আমার ব্যাপারটা। আন্তরিক হয়ে হেলথ সেন্টারে ভর্তি হলাম, তারপর কি হলো বুঝতেই পারলাম না। ডাক্তারবাবুরা জানঘরে ফেলে রাখলো আমাকে। জানঘর? সে আবার কি? আগে রুগী টেসে গেলে যে ঘরে রাখে। সে তো মর্গ। কি সর্বনাশ! আব্দুল হাসলো আবার। তা সর্বনাশ বই কি, বউ এসে আমাকে জানঘরে পড়ে থাকতে দেখে খুব তম্বি করতে লাগলো। শুয়ে থাকলে সংসার চলবে, রিকশা না ঠেললে খাওয়া জুটবে কি করে? তাই শুনে জানঘর থেকে বেরিয়ে এলুম। রিকশা ঠেলার কপাল করে জন্মেছিলুম স্যার, মরেও নিস্তার পাচ্ছি না। আব্দুল, আমাকে এখানেই নামিয়ে দাও। আব্দুল রিকশা থামিয়ে এদিকে ওদিকে তাকিয়ে তারপর বলল, বাবুর চোখ আছে বটে, ভালো গাছ পছন্দ করেছেন। গাছটা এখনো খালি আছে বলেই মনে হচ্ছে। বুঝলুম যে রাস্তার ধারে শুকনো প্রকাণ্ড একটা গাছের কঙ্কালের কথাই বলছে। চাঁদটা সেই নিমপত্র গাছের একটা ডালে যেন আটকে আছে ঘুড়ির মতো। লাফ দিয়ে রিকশা থেকে নেমে দৌড় দিলুম। আব্দুল পেছন থেকে চেঁচাচ্ছিল, টাকা বাবু মশাই, ভাড়ার টাকা দিয়ে যান। জলকাদা ধান ক্ষেত ভেঙে দৌড়চ্ছিল। অনেকটা গিয়ে শুকনো পোড়ো জমি পাওয়া গেল। সেখানে একটা আলো জুকজুক করছিল। আলোর কাছে গিয়ে দেখি জোনা 4-5 লোক বসে আছে এবং তাদের সামনে একটা মরার খাটুলি। আবার মরার পাল্লায় পড়া গেল দেখছি। কিন্তু কিছু বলার আগেই লোকগুলো আমাকে দেখা মাত্র কেন কে জানে ওরে বাবারে বলে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে পালিয়ে গেল। ভোরকে গিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ খাটুলি থেকে মরাটা আড়ামোড়া খেয়ে উঠে বসলো। তারপর হাই তুলে হাত বাড়িয়ে ঘর ঘরে গলায় বলে উঠল, একটা সিগারেট হবে নাকি দাদা? মাথা ঘুরে উঠল মনে হলো। অতুল খাদের শূন্যতায় পড়ে যাচ্ছি। জ্ঞান ফিরেছিল আমার পিস্তুত দাদার কোয়ার্টারে। কিভাবে উদ্ধার পাওয়া গিয়েছিল সেটা আলাদা গল্প। জ্ঞানুদা বলেছিলেন, আগে খবর না দিয়ে কেকড়াডিহি আসাটা কতটা বিপজ্জনক এবার বুঝলে তো? বুঝলাম বলেই আর ভুলেও কেকড়াডিহির নাম পর্যন্ত মুখে আনি না। আমাদের আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হরির হোটেল। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল। ভিড়ে ঠাসা কামরা, পিছন থেকে প্রচণ্ড চাপ আর তো টের পাচ্ছিল। তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে, সেই সঙ্গে চেঁচামেচি চলছে। অবশেষে যখন ঠেলা খেতে খেতে প্ল্যাটফর্মে পড়লুম, তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিল পিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে। রাগ করে লাভ নেই, কার ওপরেই বা রাগ করব। নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল। কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুছলুম। ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্তে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত। তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এতক্ষণে ভয় পেলুম। রাত 8টা বাজে। প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে। গেটে মানুষজন নেই। সেখানে গিয়ে একটু দাঁড়ালুম। ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে গিয়ে হামলা করেছে কিনা দেখবার জন্য একটু উঁকি মারলুম। না, স্টেশন ঘরে উর্দি পড়া একজন ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুজে ঝিমোচ্ছে। তাকে বললুম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তিনি চোখ না খুলেই বললেন, পারেন, তবে আপনার বরাতে হরির হোটেল আছে। অবাক হয়ে বললুম, হরির হোটেল মানে? এ তল্লাটে নতুন এসেছেন? যাবেন কোথায়? কাঞ্চনপুর। সেখানে কার বাড়ি যাবেন? একটু বিরক্ত হয়ে বললুম, সেখানে আমার বন্ধুর বাড়ি। রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন, আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছু জানাননি দেখছি। তো কি আর করবেন, হরির হোটেলই এখন আপনার ভবিতব্য। কথা না বাড়িয়ে বললুম, গেটের টিকিট নেওয়ার লোক নেই, টিকিটটা নেবেন কি? টিকিট কেটেছেন? তো এ তল্লাটে নতুন প্যাসেঞ্জার, টিকিট কাটবেন বই কি। ইচ্ছে হলে দিন, না হলে দেবেন না। বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার। মাথায় হয়তো ছিট আছে। টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম, আচ্ছা এবার বলুন তো, অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন? আজ যে শনিবার, তাতে ট্রেন 4 ঘন্টা লেট। বুঝলুম না। বুঝতে পারবেন, গেট পেরিয়ে নিচের চত্বরে যান। গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামেলা জায়গা। এক প্রান্তে কিছু দোকানপাট অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করছিলাম। চত্বর একেবারে জনহীন। আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল, স্টেশন থেকে নামলেই বাস, সাইকেল রিক্সা বা এক্কা ঘোড়ার গাড়ি একটা কিছু পেয়ে যাব। কিন্তু কোথায় তারা? একটা চায়ের দোকানে আলো ঝুলছিল। সেখানে গিয়ে বেঞ্চে বসে পড়ে বললুম, পরের বাস কটায় দাদা? চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাবু মশাইয়ের আশা হচ্ছে কোত্থেকে? কলকাতা। ঠিক ঠিক, তা যাবেন কোথায়? কাঞ্চনপুর। পরের বাস কখন আসবে? বাবু মশাই, রাত্রিরে আর বাস আসবে না, আসবে সেই ভোরবেলা। কেননা রাত্রিরে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না। সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি? চাওয়ালা হাসলো। আজ্ঞে না, খামোকা কেন রাত্রির বেলা ওরা আসবে।
বাবু মশাই, আপনি বড় ভুল করেছেন। আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল? মনে পড়ে গেল। বললুম, তুমি ঠিক বলেছ, কামরা একেবারে ফাঁকা ছিল। হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিল। ব্যাপারটা হলো, এ তল্লাটে অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় কাজ করে। তারা প্রতি শনিবার বাড়ি ফেরে, রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায়। আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন, তাহলে হয়তো বাস বা সাইকেল রিক্সা নয়তো এক্কা গাড়ির মধ্যে ঢুকে পড়তে পারতেন। হ্যাঁ, সহজে পারতেন না, একটু কষ্ট করতে হতো, এই যা। এইবার ব্যাপারটা বুঝতে পারলুম। নির্মলের ওপর প্রচণ্ড রাগ হলো। এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল, কিন্তু আর রাগ করে লাভ নেই। তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার। আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি। বলেছিলুম, নিশ্চয়ই যাব, শনিবার পর্যন্ত অপেক্ষা করিস। বললুম, এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা? চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল। না বাবু মশাই, উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি, আর চা করার কোনো উপায় নেই। আচ্ছা, এখানে হরির হোটেলটা কোথায়? লোকটা যেন চমকে উঠল। হরির হোটেল? এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি? না, আমি এই প্রথমবার এখানে আসছি। হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলুম। ও, হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছা হয়েছে চলে যান, তবে একটু দেখে শুনে যাবেন। বলে চাওয়ালা আমার মুখের সামনেই দোকানের ঝাঁপ ফেলে দিল। এখানে দেখছি সবই অদ্ভুত, লোকজনও অদ্ভুত। হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন? কিছু বোঝা গেল না। এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে। সব দোকানপাট বন্ধ, শুধু শেষ দিকটায় আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে। দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গড়নের কালো রঙের লোক বসে আছে। পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া। ভেতরে দু সারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক কাঁটা। দেখেই বোঝা যায় এটা একটা হোটেল। এই তাহলে হরির হোটেল। লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোড়ে নমস্কার করলো। আসেন আসেন, ভেতরে আসেন। বাবু আসেন, চলে আসেন। আমিও নমস্কার করে বললুম, এটাই কি হরিবাবুর হোটেল? সে জিভ কেটে মাথা নেড়ে বলল, আগে স্যার, দয়া করে আমাকে বাবু বলবেন না, আমি একজন সামান্য লোক। বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন, লেখা আছে অন্নপূর্ণা হোটেল। কিন্তু এই তল্লাটে সবাই বলে হরির হোটেল। ঠিক এই সময় আমার মনে পড়ে গেল, আজ বেলা 11টায় খেয়েছি। তারপর ট্রেনে বার তিনেক বিস্বাদ চা, আর একই সময়ে ডাল ভাত মাছের মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক করলো। সটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলুম। ব্যাগটা একপাশে রেখে বললুম, আমার খুব খিদে পেয়েছে, শিগগির ব্যবস্থা করুন হরিবাবু, ডাল ভাত যা হোক একটা। হরি ডাকলো, খেদা, ও খেদু, ওরে ঘুমুলি নাকি? ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নুদুস গোলগাল গড়নের যুবক এসে এক গাল হেসে বলল, হ্যাঁ, তখন তোমাকে বলেছিলাম না হরিদা, দুমুঠো চাল বেশি করে নি, আর তরকারি তো অনেক আছে। হরি বলল, তাহলে স্যারকে একখানা পুরো মিল দে। কিছুক্ষণের মধ্যে গ্রোগ্রাসে এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল। হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম, অপূর্ব, খাসা আপনার হোটেলের রান্না, খেয়ে এমন তৃপ্তি জীবনে পাইনি। হরি বলল, অথচ বেটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায়। কি আর বলবো স্যার, আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল। যাকে সেসব কথা, আপনি আমার অতিথি, আপনার কাছ থেকে দাম নেব না। কিছুতেই হরি মিলের দাম নিল না। অবশেষে বললুম, ঠিক আছে,
তাহলে আমাকে রাতে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন। হরি জিভ কেটে বলল, ঘর তো নেই স্যার, আমার হোটেল শুধু খাওয়ার হোটেল, এখানে থাকার ব্যবস্থা নেই। আমি আর খেঁদা ওপরের ঘরে রাত্রির কাটাই, নিচে কি থাকবার জো আছে? নানা উপদ্রবের চোটে অস্থির হবেন। কি উপদ্রব হরিবাবু? আমি এই বেঞ্চে শুয়েই রাত কাটাতে পারবো, কোনো উপদ্রব গ্রাহ্যই করব না। হরি হাসলো। হে, আপনার মাথা খারাপ, কথা বাড়িয়ে লাভ নেই। আমারও খিদে পেয়েছে, তা আপনি যাবেন কোথায়? কাঞ্চনপুর। এই ঝিপি জ্যোৎস্না রাত্রির, মোটে তো 3 কিলোমিটার রাস্তা, হাঁটতে হাঁটতে চলে যাবেন। কোনো ভয় করবেন না, আমাদের এই তল্লাটে আর যা কিছুই থাক, চোর ডাকাতের উপদ্রব নেই। মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান। অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি, হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো। স্যার শুনুন স্যার, ও স্যার। ঘুরে দাঁড়ালুম। সে আমাকে অবাক করে দিয়ে 6টা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল। বললুম, অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে? হরি মুচকি হেসে বলল, বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন কি না? যদি দই বা অম্বল টম্বল হয়, আপনি আমার এই রাত্রির একমাত্র খদ্দের স্যার, আপনি আমার সার্টিফিকেটও বটে। বলে সে হোটেলে ফিরে গেল। আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লুম। খেতে তো সবই সুস্বাদুই মনে হচ্ছিল, তাই খেয়েছিও প্রচুর। প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছিল, কিন্তু অ্যান্টাসিড কেন? দুধারে মাঠ, নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যিই মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিলাম। কে তুমি, জ্যোৎস্নায় চারদিক বেশ স্পষ্ট। কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে। তখন 2টো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুড়ে চুষতে লাগলুম। আরও কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হলো। সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছন ফিরে দেখি আমার পেছনে কেউ হেঁটে আসছে। একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলাম। অমনি সে লোকটাও দাঁড়িয়ে গেল। বললাম, কে কে ওখানে? কোনো সাড়া এলো না। একটু ভয় পেলাম। ছিনতাইবাজ বা ডাকাত নয় তো? চলার গতি বাড়ালাম। তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম। যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। রাস্তার দুপাশের মাঠ থেকে 1-2জন করে আরও লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলেছে। অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললাম, তোমরা যেই হও, আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই। বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি। নগদ টাকা কড়ি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেককে একটা আধুলির বেশি পাবে না। কাজেই তোমরা কেটে পড়ো। আশ্চর্য ব্যাপার, কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে। তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে। এরা কারা? অজানা ভয়ে শিউরে উঠলাম। সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললাম, সাবধান, আমার কাছে রিভলভার আছে, আমি কিন্তু পুলিশের লোক, গুলি করে মুন্ডু উড়িয়ে দেব। কিন্তু এই হুমকিতেও কাজ হলো না। আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে। আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে। এই অদ্ভুত মায়াকালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না। আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে, সঙ্গে জলের বোতলও নেই, এমনকি একটা টর্চও আনিনি। আতঙ্কে দিশেহারা হয়ে আমি দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তে যতবার পিছন ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকা আমাকে অনুসরণ করছে।
কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল। আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল। কে? হাঁপাতে হাঁপাতে বললাম, আমি। কেউ ধমক দিয়ে বলল, আমি কে? আগে আমি কলকাতা থেকে আসছি, যাব কাঞ্চনপুর। বাস ফেল করে বড় বিপদে পড়ে গিয়েছি। একজন লোক বলল, তাই বলুন, তা বিপদটা কি? একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে। সর্বনাশ! আপনি কি হরির হোটেলে খেয়েছেন? খেয়েছি, বড্ড খিদে পেয়েছিল, খেয়েছি। অমনি আবার হইচই পড়ে গেল। ওরে, এ হরির হোটেলে খেয়েছে রে, কি সর্বনাশ! আবার একা নয়, হরির হোটেলের খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের গায়ে এসেছে। এই সব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল। তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো। আমি এবার কি করব ভাবছি, ঠিক সেই সময় দেখলাম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। বললুম, দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার! বিপদে পড়ে এখানে ছুটে এলাম, অথচ ওরা অমন করে পালিয়ে গেলেন। লোকটি খিলখিল করে হেসে বললেন, পালাবারই কথা। আপনি হরির হোটেলে খেয়েছেন কি না? করুণ স্বরে বললাম, কেন? হরির হোটেলে খেলে কি হয়? যে খায় সে ভেদ বমি করে টেসে যায়। আমি কিন্তু টেসে যাইনি। হরিবাবু আমাকে অ্যান্টাসিড ট্যাবলেট দিয়েছিলেন, দুটো খেয়েছি। দুটোতে কাজ হয় না মশাই। এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো। তাঁরই গন্ধে যত সব গন্ডগোল বেঁধেছে। কারা আপনাকে ফলো করছিল বলছিলেন যেন? হ্যাঁ, একজন দুজন করে অন্তত 30-40 জন হবে। জোছনায় সব কালো কালো মূর্তি। তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে। কথায় বলে স্বভাব চাই না মোলে। হরির রান্না যে সুস্বাদু, সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি। ওরা পেট পুড়ে খেয়ে টেসে গিয়েছে বটে, কিন্তু লোভ যায়নি। আপনার পেট থেকে হরির সুস্বাদুর রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে। বুঝলেন তো? বুঝলাম, কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুর পৌঁছে দিন। সেখানে কাদের বাড়ি যাবে? নির্মল সিংহের বাড়ি। ও, সিঙ্গি মশাইদের বাড়ি? আর চলুন, আমার বাড়িও ওই গ্রামে। তবে সাবধান, আপনি আগে আগে চলুন, আমি যাব পেছনে। কেন? আমাকে কি আপনি ভয় পাচ্ছেন? কিচ্ছু বলা যায় না। হরির হোটেলে এই পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই ফেঁসে গেছে। আহা, বলছি তো আমার কিছু হয়নি। লোকটি খিলখিল করে হেসে বলল, টাটকা টেসে যাওয়া বডি তো, তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না। এই তো দিব্যি আমার বডিখানে আস্ত আছে, কিন্তু আত্মার ভ্রম। আসলে বডি কখন চিতায় পুড়ে ছাই হয়ে গেছে। কি অদ্ভুত! মোটেও না। এমন হতে পারে আপনার বডির স্মৃতি আপনাকে আস্ত রেখেছে। যাকে, চলুন, পিছনে তাকাবেন না, আমিও তাকাবো না। কিছু দূর হেঁটে যাওয়ার পর বললাম, দেখুন, আপনার যেমন আমাকে দেখে ভয় করছে, তেমনি আমারও আপনাকে ভয় করছে। কখন পিছন থেকে আপনি কি করে বসেন? ঘাড় মোটকে দেবো বলতে চান? যা অবস্থা, তাতে এবার ওটুকুই যা বাকি। বাজে কথা বলবেন না তো, আপনি বড়ই অকৃতজ্ঞ মানুষ তো। আমাকে মানুষ বললেন যখন, তখন আর আমাকে ভয় কেন? বরং আপনার ভয় করা উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের। লোকটি থমকে দাঁড়ালো। এই রে, একেবারে ভুলে গেছি, আমার জামার পাশ পকেটে টর্চ আছে, বের করা যাক। আগে আপনাকে টর্চের আলোয় দেখে নেই।
তারপর এখনো কেউ পিছনে ফলো করছে কি না দেখা যাবে। বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখলো, তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেললো। কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখলাম একদল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়লো। আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথাও উধাও হয়ে গেল। আমার সৌভাগ্য, তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল। সেটা আমি কুড়িয়ে এবার নির্ভয়ে এগিয়ে চললাম। মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিলাম, কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না। বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটর সাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল। তারপর মোটর সাইকেলটা আমার কাছে এসে থেমে গেল। নির্মলের সাড়া পেলাম। যা ভেবেছিলুম, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার, পুটু কি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে? হ্যাঁ রে, হেঁটে আসতে কোনো অসুবিধে হয়নি তো? আয়, ব্যাক সিটে বস। দোষটা আমারই, বুঝলি। মোটর সাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে বসলাম। যা ধকল গেছে, এখন আর কোনো কথা নয়। না, পরেও আর কোনো কথা নয়। এমনকি হরির হোটেলের খাওয়ার কথাও চেপে যাব। অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না, পেটের অবস্থা ভালো না। তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে। তার মানে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট আর আমি নিজেই ভূত হয়ে যাব। সর্বনাশ। শুধু একটাই ভাবনা, হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুকতে ঘুরঘুর করে বেড়াবে? দেখা যাক। আজকের মতো শেষ হলো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হরির হোটেল। পরের সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমি আসব অডিও সাসপেন্স স্টোরিতে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।